ইরা আর একটু সময় এগোতেই দেখতে পেল আলমারির পাশে ছোট্ট একটা দরজা, খুব ছোট। ইরা আর চিন্তা ভাবনা না করে দরজার সামনে গেল। আশ্চর্য, দরজাটা খোলা। তাহলে কি ভেতরে কেউ আছে? ইরা ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে বেশ অন্ধকার, চারিপাশটা ভয়ঙ্কর বাজে গন্ধ আসছে নাকে ভেসে। ইরা অল্প অল্প করে এগোয় সামনের দিকে। সামনে এগোতেই দেখে একটা দরজা, যেখানে বড় করে লেখা গুপ্তঘর, আর পাশে আরেকটা ছোট দরজা, সেখানে স্পষ্ট করে বড় করে লেখা অজানা রহস্যরাই এগোলে গুপ্ত দরজার দিকে। দরজা খুলে যা দেখলো, ইতোমধ্যে তা দেখে শৈলেশ শিরা উপশিরার প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। ইরা অবাক দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এইখানে কেন? কলি আগে আগে চলে গেল ফুচকার দোকানে ফুচকা খাবে বলে। আদিপও কলির পেছন পেছন যাচ্ছে। কলি অনেক দ্রুত হাঁটছে, আদিপ রিল্যাক্সে যাচ্ছে আস্তে আস্তে। কি বলবে আদিপ রিমঝিমকে? তাকে ভালো লাগে নাকি ভালোবাসে? কি বলবে সে? নাকি কাল কেন আসেনি এটাই বলবে? আদিপের হঠাৎ করে কালকের কথা মনে আসাতে রাগ ওঠে। কিছুটা রাগি রাগি মুখ নিয়ে এগোতে থাকে। ফুচকার দোকানের সামনে যেতেই দেখে রিমঝিম সত্যি এসেছে, ফুচকা খাচ্ছে। তাহলে সত্যি আজ রিমঝিমের জন্মদিন। আদিবের মুখ জুড়ে ভেসে আসে হাসির রেখা। আদিব আর একটু এগিয়ে গেল আর রিমঝিমকে উদ্দেশ্য করে বলল, জন্মদিনের অনেক শুভেচ্ছা মিস রিমঝিম। রিমঝিম যেন বেশ অবাক হলো আদিবের কথায়। কার জন্মদিন আজ? কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো আদিব? রিমঝিম অবাক হয়ে বলল, ভাইয়া কার জন্মদিন? আপনি কাকে শুভেচ্ছা জানাচ্ছেন? আদিব অবাক হয়ে রইল আর বারবার কলির দিকে তাকালো। তাহলে কি কলি মিথ্যা কথা বলেছে আজকে? কি রিমঝিমের জন্মদিন নয়? আদিব আমতা আমতা করেই বলল, কলি যে বলল আজকে তোমার জন্মদিন। কলি ফিক করে হেসে দিল। সে তো দুষ্টুমি করে বলেছিল, কিন্তু আদিব তো সত্যি সত্যি ভেবে নিয়েছে। আদিব বেশ লজ্জা পেল কলি বিষয়টা বুঝতে পেরে বলল, সরি ভাইয়া, আমি তো একটু মজা করছিলাম তোমার সাথে, আর তুমি সিরিয়াসলি ভেবে নিয়েছো? কলি রিমঝিমকে বলল, আরে আমি ভাইয়াকে বলে দিয়েছিলাম দুষ্টুমি করে তোকে উইশ করতে। করেছে ভাইয়া? যাই হোক, ভাইয়াকে তোর ট্রিট দেওয়া উচিত কিন্তু। ঠিকই তো বলেছে কলি। জন্মদিন হোক বা না হোক, উইশ তো করেছে। তাই আদিবকে রিমঝিম এক প্লেট ফুচকা এগিয়ে নিয়ে দিয়ে বলল, ভাইয়া ওইটা আপনার জন্য, প্লিজ খান। কিন্তু আজকে আমার জন্মদিন না, পরের মাসের 4 তারিখে অবশ্যই উইশ করবেন আমাকে। আদিব রেগে ফুসফাস করে বলল। আমি ফুচকা খাই না, থ্যাঙ্কস। আদিব বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ওরা খাচ্ছে বেশ তৃপ্তি নিয়ে। কি আছে এই ফুচকায় তার জানা নাই, তবে শুনেছিল ফুচকা নাকি মেয়েদের ইমোশন। আদিব ভাবছে কালকে কোনো আসলো না, এই রিমঝিম আজকে কি আবার জিজ্ঞাসা করবে কিনা। আদিব এই ভাবনা শেষ হতে না হতেই কলি আর রিমঝিম হাঁটা শুরু করলো কলেজের দিকে। আদিব অবাক নয়নে তাকিয়ে দেখছে। কি মনে করে যেন আবার ডাকলো পেছন থেকে। রিমঝিম। একবার ডাকে আদিব, সাথে সাথে ডাকটা পৌঁছে যায় রিমঝিমের কানে। পেছন ফিরে তাকিয়ে আদিবের বেশ কাছে এসে জিজ্ঞাসা করে, কিছু বলবেন ভাইয়া? আদিব রাগে কটমট করতে করতে বলল, রিমঝিম, আমি তোমার কোন জন্মের ভাইয়া? আমি তোমার কোন জন্মের ভাই? রিমঝিম এর সহজ সরল উক্তি। আপনি আমার কোনো জন্মের ভাইয়া নন, কলি আমার বেস্টু। যেহেতু আপনি কলির ভাই, তার মানে আমারও ভাই। হ্যাঁ বোন, আমাকে জাতীয় ভাই বানিয়ে দাও। মানে? আদিব বিরক্তি নিয়ে বলল, পরের থেকে আর ভাইয়া ডাকবা না আমাকে। আমাদের এমনিতেই জায়গা সম্পত্তি বেশ কম, এখন যদি আবার বোন বানাই ভাগ দিতে হবে, না হলে তুমি। আমার দুই ভাই বেশ কিপটা, বুঝছো? আমাদের ড্যাড সে তো বিশ্ব কিপটা। আমাদের জায়গা সম্পত্তি ভাগ দিতে হবে বলে আজকে আমাদের আর কোনো বোন নেই। দুঃখ হয় আমার নিজের জন্য। কলি আর রিমঝিম যেন বেশ অবাক হলো। আদিবকে দেখে মনে হয় না এত বেশি কথা বলে। আজকে এই প্রথম দেখলো এত বেশি কথা বলতে, তাও আবার কিনা সবাইকে পরিচয় করিয়ে দিল কিপটা নাম দিয়ে। কলি রাগে কটমটিয়ে বলল, ভাইয়া বড় আব্বু একটুও কিপটে না, আমাকে কয়েকদিন আগে একটা আইফোন কিনে দিয়েছে। বড় আব্বু বলেছে তোমার জন্য একটা হসপিটাল খুলে দেবে, আর তুমি কিনা বলছো বড় আব্বু কিপটে। আদিব মুখ বাঁকিয়ে বলে, আইসে,
আমার বাপের চামচা। তোর আইফোন আজকেই আমাকে দিয়ে দিবি। এই ফোনের জন্য তুই এত বেশি পাকনামো করছিস? একদম না, বড় আব্বু বলেছে ফোনটা শুধুই আমার। বলে কোলে রিমঝিমকে টেনে নিয়ে গেল কলেজের ভেতর। গুপ্ত ঘরে অল্প আলোয় স্পষ্ট মুখটা ভেসে আসলো। মুখটা যা দেখে ইরা ভয়ে ঠুকরে উঠে মিনমিন করে বলল, ভাইয়া আপনি এখানে কি করছেন? ইরার কথায় গুপ্ত ঘরে থাকা প্রত্যেকটা মানুষ চমকে ওঠে। হাতে গোনা 5 থেকে 7 জন মানুষ, তাও তাদেরকে দেখে মনে হচ্ছে ডক্টর। প্রিয়াস অবাক হয়ে তাকিয়ে বলল, এই মেয়ে তুমি এখানে আসলে কিভাবে? ইরা চমকে উঠে ভয়ে। প্রিয়াসের কথা ঠিক কতটা ভয়ঙ্কর শোনা যাচ্ছে তা হয়তো বলে বোঝানো যাবে না। ইরা প্রিয়াসের দিকে চিৎকার করে রাগী গলায় কাঁপতে কাঁপতেই বলল, এ- এটা পারুল না? কি করছেন ওর সাথে? ইরা দৌড়ে পারুলের কাছে যেতে চাইলে প্রিয়াসের উচ্চ ধমকে দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর এক পা সামলে এগোলে এখানে মেরে ফেললে দিব, বাঁচতে চাইলে চলে যাও এখান থেকে। ইরা অবাক হয়ে প্রিয়াসের এমন থমকে। তাছাড়া ঘরের বাজে গন্ধে বমি আসার অবস্থা, প্রায় সারা শরীর কাঁপছে, চোখ বেয়ে পানি ঝরছে, রুমটাও বেশ অন্ধকার। ইরা রেগে গেল প্রিয়াসের ওপর, কেন করছে এমন পারুলের সাথে। ইরা তাও সামনের দিকে এগোনোর চেষ্টা করতে লাগলো আর বলল, ভাই পারুলকে ছেড়ে দিন, ওকে মারবেন না প্লিজ। ইরার কথা শুনে আশেপাশের প্রত্যেকটা মানুষ শব্দ করে হেসে ফেলল। এ কেমন অদ্ভুত হাসি, ভয়ঙ্কর লাগছে সবাইকে। এদের দেখে মনে হচ্ছে ডক্টর। এতগুলো ডক্টর এই অন্ধকার ঘরে কি করে? ইরা আবারও একটু এগোতে চেষ্টা করলো। একটা ডক্টর ইরার দিকে বাজে নজরে তাকিয়ে প্রিয়াসকে উদ্দেশ্য করেই বলল, আজকের রাতটা তো এই পাখিকে দিয়েই কাটানো যেত। শি ইজ ভেরি হট। সাথে সাথে আশেপাশের প্রত্যেকটা লোক সম্মতি জানিয়ে বলল, ঠিক বলেছ। তবে প্রিয়াসের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদেল যদি কোনোভাবে জানে তার বউয়ের দিকে কেউ বাজে নজর দিছে, তবে সবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবে এইখানে। প্রিয়াস ইরাকে মানানোর জন্য বলল, তোমাকে যেতে বলছি, যাও ইরা, বের হও এখান থেকে, নয়তো শিয়াল কুকুরের খাবার হয়ে রাস্তায় পড়ে থাকবে। ইরা বাঁকা হেসে বলল, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার কি বুক কাঁপছে না? কি করছেন এগুলো? বেঁচে থাকতে চাইলে আপনারা এখান থেকে চলে যান। ইরার ছোটখাটো থ্রেটে সবাই হি হি করে হেসে ফেলল। আরেকজন এগিয়ে গেল ইরার দিকে, ইরার চুলের মুঠি শক্ত করে টেনে ধরে বলল। এইসব কই থেকে আসে? লোকটার কথা শেষ করার সাথে সাথে ইরা চুলের মুঠি থেকে নিজের চুল ছাড়িয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় লোকটার গালে। থাপ্পড়টার এতই শব্দ হয় যে একসাথে সবাই নিশ্চুপ হয়ে যায়। ইরা আরেকটু এগিয়ে আর একটা থাপ্পড় মারতে গেলে ডক্টরটাই ইরার হাত ধরে ইরার পেছন দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে কিরমির করতে করতে বলল, তোর সাহস হইল কেমনে আমার শরীরে হাত তুললি? লোকটা প্রিয়াসকে ইশারা করে বলল, আজ রাতের জন্য অন্য মেয়ে নয়, আজকে এই মেয়েকেই চাই আমাদের। এই মেয়ের কত জেদ আমিও দেখব। লোকটা বাকি ডক্টরদের ইশারা করতেই একটা চেয়ার নিয়ে আসে আর সাথে সাথে ইরাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এতগুলো পুরুষের সাথে ইরার মতন সাধারণ একটা মেয়ে কখনো পেরে উঠবে না। তাকে স্পর্শ করছে বাজেভাবে, ঘৃণা লাগছে নিজের প্রতি, ভীষণ ঘৃণা। প্রিয়াস কেন আটকালো না এদেরকে? তাহলে কি প্রিয়াসও এদের মতন? ছি, কি বের করছে এরা? লাশটা থেকে বাজে গন্ধ আসছে। গা গলিয়ে বমি আসতে শুরু করলে ইরা গল গল করে বমি উগড়ে বের করে দিল। ইরার এমন বাজে অবস্থা দেখে প্রিয়াস পানি এনে ইরাকে মুখে চেপে পানিটা মুখে ঢেলে দিল। ইরাকে পানিটা খাওয়ানো শেষ করে পানির বোতলটাকে এমন এক আছাড় মারে আর দাঁতে দাঁত পিষে বলে, মরার পাকনা গজাইছে, তাই এখানে এসছিস না? কে দিছে তোর এত সাহস? ইরার চোখ বেয়ে ঝরছে অজস্র পানি। সে তো পারুলকে খুঁজতে এসেছিল আর পেয়েও গিয়েছিল, তবে মৃত। কিন্তু পারুলের মরার পরও শেষ রক্ষা হলো না। ইরা শক্ত গলায় কম্পিত সুরেই বলল, বাঁচতে চাইলে পারুলকে ছেড়ে দে। পাশ থেকে এক লোক সশব্দে হেসে হি হি করে বলে উঠল, আমরা আর বাঁচতে চাই না তো, মরে যেতে চাই। কে মারবে আমাদেরকে? তুই মারবি? অন্য আরেকটা ডক্টর যেতে গিয়ে বলল, শালের বেডির সাথে এত কিসের আলাপ তোর? পার্টি কর্মরাতে ঘুমের ইঞ্জেকশন মার শালিরে। বলেই একজন ডক্টর একটা ইঞ্জেকশন বের করে আনলো। ইরার হাত বাঁধা থাকায় কোনো রকম বাধা প্রয়োগ করতে পারল না ইরা।
ডক্টরটা হাতে এক বাহু টেনে নিয়ে একটা ইঞ্জেকশন লাগিয়ে দিল। এরা চিৎকার করে আদিলকে ডাকলো, কিন্তু সে তো আশেপাশে কোথাও নেই। তাকে বাঁচাবে কে? সে তো এখনই মরতে চায় না, অনেকগুলো দিন বাঁচতে চায়। ওর খারাপ মানুষটার সাথে ইরা চিৎকার করে ওঠে, আমরা একসাথে চাই, আমায় বাঁচান প্লিজ, আমাকে নিয়ে যান এখান থেকে। কোথায় আছেন আপনি? বলতে বলতে ইরা চেয়ারেই ঘুমিয়ে যায়। না চাইতেও প্রিয়াস এতক্ষণ খেয়াল না করলেও এখন খেয়াল করে দেখলো ইরার ফোনটা মাটিতে পড়ে গেছে। হয়তো থাপ্পড় মারার সময় কোনোভাবে মাটিতে পড়ে গেছে। প্রিয়াস ফোনটা হাতে তুলে সাথে সাথে বন্ধ করে দিল। আর পাশের সব ডক্টররা মিলে পারুলের বডি থেকে একটা একটা করে সব প্রয়োজনীয় জিনিস বের করে নিচ্ছে, যেগুলো ভালো দামে সেল করা হবে। পার্টি অফিসে, নির্বাচন অফিসে বসে আছে আদিল আর আদিব। আশরাফ শিকদার ভাষণ দিচ্ছেন। বেশ কিছুক্ষণ রাজনৈতিক সমাবেশ থেকে ভাষণ শেষ করে এসে বসলেন আদিলের পাশে। সাথে সাথে একজন ওয়েটার এসে আশরাফ শিকদারকে পানি দিয়ে গেলেন। আশরাফ শিকদার পানির গ্লাসটা হাতে নিয়ে আদিলকে উদ্দেশ্য করে বললেন, দেখলা, তোমার বাবা একজন স্বরাষ্ট্রমন্ত্রী কি সুন্দর ভাষণ দিল। আদিল যেন অবাক হলো, এ কাকে দেখছে? আদিল হি হি করে হেসে বলল, নিজের প্রশংসা নিজে করা মানেই মূর্খতা। তুমি মন্ত্রীর পরিচয় দিলে না ড্যাড, মূর্খতার পরিচয় দিলে। আদিলের এমন উত্তর শুনে আদিব হিহি করে হেসে দিল। আশরাফ শিকদার চোখ গরম করে তাকালে আদিবের হাসি মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, ভ্যা ছেলে, বাবা হই তোমার, সম্মান দিয়ে কথা বলো। আদিল আশরাফ শিকদারকে রাগানোর জন্য বলল, সম্মানিত পিতা মহাশয়, আপনাকে আরো বেশি সম্মান দিয়ে বলছি, আপনি স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার যোগ্য নন। আসনটা ছেড়ে দিন এবং আমাকে দিয়ে দিন। আশরাফ শিকদার বাঁকা হেসে বললেন, মনে হচ্ছে তুমি আমার শ্বশুর লাগো চাইবা, আর আমি তোমার মেয়েকে পাওয়ার লোভে তোমার কাছে দিয়ে সব বেচে দেব। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি এতটাও লোভী নই। নানা ভাই যে কি দেখে তোমার কাছে তার মেয়েকে বিয়ে দিয়েছিল, কষ্ট হচ্ছে নানা ভাইয়ের জন্য। বেহা ছেলে, বাবা হই তোমার, একদম আমার রাগিনীকে নিয়ে কোনো কথা বলবা না। তুমি শুধু বারবার আমার করছো কেন ড্যাড? তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মম আগে, পরে তোমার আগেনি? আশরাফ শিকদার ঠোঁট বাঁকিয়ে বললেন, এমন ভাবে বলছো যে মনে হচ্ছে আমি বিয়ে করার আগেই তোমরা পৃথিবীতে আসছো। আদিল আশরাফ শিকদারকে রাগানোর জন্য বলল, ড্যাড, ছেলে হই তোমার মুখে লগাম টানো। কেন এখন লাগান টানবো কেন? তোমরা কিছু বললে কিছু হয় না, আর আমি বললেই সব দোষ আমার। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন কোনো লাগাম থাকবে না? এটাই স্বাভাবিক। ড্যাড, তোমার যে চুক্তি পুরাই ইলামপুর মতন। কখন জানি সবাই তোমাকে বলে উঠবে স্বরাষ্ট্রমন্ত্রী আশরাফ শিকদার সবাইকে কপি করছে, তখন তোমার কি হবে ড্যাড? আশরাফ শিকদার বাঁকা হেসে বললেন, আশরাফ শিকদার এক স্বরাষ্ট্রমন্ত্রী, সে কাউকে কপি করে না, বুঝছো মাই বয়। আদিল ফোনটা হাতে নিয়ে আশরাফ শিকদার এবং আদিবের থেকে বেশ কিছুটা দূরে সরে আসে। সেই সকালে বাসা থেকে বের হয়েছিল, তারপর থেকে তো বেশ ব্যস্ত ছিল, তাই তার পেতনি বউটার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আদিলের ফোনে সেবা সেভ করা নামটা জলজল করছে পেতনি বউ। আদিল ইরার নম্বরে কল করলে সাথে সাথেই ফোনটা বন্ধ বলে। আদিল আরেকটা কল করলো, সেম, তাও বন্ধ বলছে। আদিল ফোনটা পকেটে ঢুকিয়ে নিল আর ভাবলো কিছুক্ষণ পর আবার চেষ্টা করা যাবে, হয়তো ফোনে চার্জ শেষ, নয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। বউ আমার মহাব্যস্ত, মনে হয় ঘুম নিয়ে। আদিল আশেপাশে ভালোভাবে দেখে নিল, তারপর আদিবকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, প্রিয়েশ কোথায়? আশেপাশে তো দেখছি না। প্রিয়াস ভাইয়ের বন্ধুরা এসেছিল, তাই তাদের সাথে চলে গেছে, আজকে আর আসবে না। দুপুরের খাবার খাওয়ার জন্য মাইমুনা শিকদার ইরাকে ডাকতে উপরে আসলেন। মাইমুনা শিকদার কয়েকবার ডাকলেন ইরাকে, কিন্তু কোনো আওয়াজ আসতে না দেখে তিনি ভাবলেন হয়তো ইরা ঘুমোচ্ছে, তাই তিনি আর রুমের ভেতরে প্রবেশ করলেন না। নিচে গিয়ে নিজের খাবারটা শেষ করে ইরার খাবারটা বেড়ে রেখে গেলেন টেবিলের ওপর। রাত 7টা। অহনা শিকদার অফিসের কাজে অতিরিক্ত প্রেসার থাকায় মাথা ব্যথা করছিল, তাই হালকা মেডিসিন নিয়ে শুয়ে পড়েছে। কলির কলেজে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেজন্য সন্ধ্যার পর থেকে পড়তে বসেছে। মাইমুনা শিকদার বসে আছে, কফি খাচ্ছে। বাড়ির কাজের কিছু মহিলা মিলে রাতের জন্য রান্না করছেন। মাইমুনা শিকদার কফি খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো ইরার কথা।
তিনি তৎক্ষণাৎ উপরে চলে গেলেন ইরার রুমের সামনে। সে আগের বারের মতন রুমটা বন্ধ, তাই দেখে মায়মুনা শিকদার দরজার বাইরে থেকে বারবার ডাকলেন ইরাকে। মায়মুনা শিকদারের এমন ডাকে তৎক্ষণাৎ ঘুম ভাঙলো অহনা শিকদারের। তড়িঘড়ি করে চলে আসেন ইরার রুমের সামনে। মায়মুনা শিকদারকে উদ্দেশ্য করে বলেন অহনা শিকদার। কি হয়েছে? মায়মুনা শিকদার কিছুটা ভয়ার্ত গলায় বলল, ভাবি, ইরা তো দরজা খুলছে না। আমি দুপুরেও ডেকে গিয়েছিলাম, তখন ভেবেছিলাম হয়তো ঘুমাচ্ছে মেয়েটা, তাই চলে গিয়েছিলাম। এখন তো 7টার উপরে বেজে গেছে, ইরা তো উঠছে না দেখে ডাকতে এসেছি, কিন্তু দরজা তো খুলছে না, আর ভেতর থেকে কোনো শব্দও আসছে না। সবারকে এমন চিল্লাতে দেখে কলিও ছুটে আসে। অহনা শিকদার বারবার দরজার কড়া নাড়ছে আর ইরাকে ভেতরে ভেবে বললেন, কি ছেলে মানুষই হচ্ছে ইরা, রুমের দরজা খুলো। অহনা শিকদার আরো কঠিন হয়ে শক্ত গলায় ডাকলো ইরাকে। কি অদ্ভুত, কোনো শব্দ নেই, তাহলে কি ইরা ভেতরে নেই? অহনা শিকদার তৎক্ষণাৎ কল করলো আদিলের নাম্বারে। একবার রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলো আদিল। হ্যাঁ মম, বলো। অহনা শিকদার নিজেকে বেশ শান্ত করেই বললেন, কোথায় আছো এখন? বাড়িতে আসছি মম, আর মাত্র 20 মিনিট লাগবে। কিছু হয়েছে মম? কিছু বলবে? অহনা শিকদার ছেলেকে টেনশন না দিয়ে বরং বুঝিয়ে বলল। না, তাড়াতাড়ি বাসায় আসো। বলেই অহনা শিকদার কলটা কেটে দিলেন। আর তিনি আর ইরার দরজার সামনে দাঁড়ালেন না, সোজা গিয়ে বসলেন ড্রয়িং রুমে। সাথে গেল মাইমুনা শিকদার আর কলি। সবার চোখ মুখ ঘোলাটে, চিন্তার ছাপ। এত কিছু হয়েছে, তবুও আদিলকে কোনো কিছু জানানো হয়নি। সে বিষয়টা কেমন ভাবে নেবে আদিল? অহনা শিকদার হাঁটাহাঁটি শুরু করলেন, অপেক্ষা করতে লাগলেন ছেলের জন্য। আমেরিকা থেকে পাগলামি করে চলে এসেছিল যে ছেলে, তাকে যদি বলা হয় তোমার বউ রুমের দরজা খুলছে না সেই দুপুর থেকে, তখন কি হবে? একজন মা হওয়ার পরও বেশ ভয় কাজ করছে তার মাঝে। এরার জন্য যে ভালোবাসা দেখেছে আদিলের চোখে, 1 মিনিটে সবকিছু এলোমেলো করে দেওয়ার ক্ষমতা রাখে। অহনা শিকদারের ভাবনার মাঝে দরজায় কড়া নাড়ল কেউ। কলি ছুটে গিয়ে দরজা খুলল। আদিব কলির মাথায় টোকা মেরে বলল, তোর ফোনটা আমাকে দিয়ে দে, নয়তো। কলি উত্তর করলো না, চলে আসলো। দরজাটা খুলে দিয়ে সবাই একে একে ভেতরে প্রবেশ করলো। আদিল উপরে নিজের রুমের দিকে চলে গেল। কেন সারাদিন তাকে ইগনোর করলো তার পেতনি বউটা? তার ছোট্ট বউটা কি জানে না তার বাজে স্বামীটা তাকে ঠিক কতটা ভালোবাসে, কতটা মিস করে? অহনা শিকদারের ফর্সা উজ্জ্বল মুখটা নেতিয়ে আছে। চিন্তার ছাপ দেখে আশরাফ শিকদার অহনা শিকদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রাগিনী? তোমাকে এত বেশি আপসেট লাগছে কেন? অহনা শিকদার গম্ভীর গলায় বললেন, ইরা তো দুপুর থেকেই রুমেই দরজাই খুলছে না, কি হয়েছে বুঝতে পারছি না। অহনা শিকদারের পরপর কথাগুলো তৎক্ষণাৎ আদিলের কানে গিয়ে পৌঁছালো। আদিল অহনা শিকদারকে কোনো প্রশ্ন না করে রুমের সামনে গিয়ে ডাকতে শুরু করলো। 1 বার 2 বার 3 বার নয়, আরো বেশ কয়েকবার ডাকলো ইরাকে, কিন্তু ইরা সত্যিই কোনো ডাক শুনছে না। আদিল রেগে যাচ্ছে, ভীষণ রেগে যাচ্ছে। হাতে থাকা কালো স্যুটটা এক ঝটকায় নিচে ফেলে দিয়ে চিৎকার করে ডাকলো অহনা শিকদারকে। এতক্ষণে আদিলের ডাকের আগেই চলে এসেছে পরিবারের সবাই। আদিল রাগে কাঁপছে ঠক ঠক করে। এই মুহূর্তে ওই মেয়েকে কাছে পেলে মাথার ওপর তুলে এক আছাড় মারতে। এইটা কোনো ধরনের মজা? আশরাফ শিকদার বিষয়টা মোটেও ভালো লক্ষণ হিসাবে দেখলেন না। ইরাকে খুব বেশি ভালো করে না চিনলেও জানে ইরা এমন মজা করার মতো মেয়ে না। তাই আশরাফ শিকদার আদিবকে বললেন, রুমের দরজা ভেঙে ফেলো বয়। আদিব আর 1 মিনিটও দেরি করলো না, সাথে সাথে দরজায় ধাক্কা দিতে লাগলো। কিন্তু আদিব একা পেরে উঠলো না, সাথে আদি শিকদারও ধাক্কা দিতে লাগলেন। বেশ কিছু মিনিট পর দরজা ভেঙে ভেতরের দিকে পড়ে গেল। আদিল সবার প্রথমে রুমের ভেতরে প্রবেশ করলো। ইরাকে ডাকলো, তাও উত্তর করলো না ইরা। সবাই এদিক সেদিক খুঁজতে শুরু করলো ইরাকে। কলির চোখ পড়তে এই ছোট দরজার দিকে দেখে দরজাটা খোলা, সবাইকে ডেকে বলল, ওই দরজাটা খোলা কেন? আদিল এগিয়ে যায়। সত্যি দরজাটা খোলা, হয়তো ইরা চলে যাওয়ার সময় ভুলে গেছে দরজাটা লাগাতে। আদিল শরীরের ভার ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়লো আর ভাবলো, তাহলে কি ইরা পালিয়ে গেল তাকে ছেড়ে? কিন্তু কেন? আমি কি কোনো রকম বাজে আচরণ করি? কেন করো এমন? আমরা তো বসেও কথা বলতে পারতাম, সবকিছু ঠিক করতে পারতাম। আমাকে না বলে চলে যাওয়ার কি মানে হতে পারে? বেইমানি করলে কেন আমার সাথে?
আমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়ে দিয়ে কোথায় হারিয়ে গেলে? স্বার্থপর পৃথিবীতে আমি তো তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। তোমাকে ছাড়বো না আমি। আদিল শিকদারের অশান্ত মনটাকে শান্ত করার জন্য তার পেতনি বউটাকেই চাই। সোনালী তালুকদার কোথা থেকে যেন এসে আহাজারি করে কান্না করছেন। কি হয়েছে তার? কান্নার সব হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।